আজকে ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আর আসে না না মঞ্চে উপবিষ্ট আছেন এই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমার ঢাকা থেকে আগত কিছু সহযোদ্ধা সহকর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এখানকার দুইজন গর্বিত মুক্তিযোদ্ধা জনাব কামরুজ্জামান শিকদার এবং জনাব নারায়ণ চক্রবর্তী, মঞ্চে উপবিষ্ট আছেন সাবেক চেয়ারম্যান সুনীল দাস সহ। এখানে আরও উপস্থিত আছেন আমাদের শৈলকুপার সাবেক এমপি জনাব গোলাম মোস্তফা সাহেবের সহধর্মিণী মিসেস আফরোজা মোস্তফা, মঞ্চে উপবিষ্ট আছেন গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ঝিনাইদহ জেলা বাস মালিক সমিতির সভাপতি, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃতি সন্তান রানু সাহেব সহ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ভালো আছেন সবাই? মনে হচ্ছে না। কে কে ভালো নেই বলেন তো? কেউ ভালো নাই? আমি জিজ্ঞাসা করছি কে কে ভালো নাই? কে আপনি ভালো নাই? কে কে ভালো আছেন এবার বলেন তো? আলহামদুলিল্লাহ। আপনার আমার মার্কা কি বলেন তো? কি মার্কা? একটু জোরে। ওইখানেতে, ওইখানেতে, পিছনেতে, মা বোনেরা, ওইখানেতে, ডাইনেতে, বামেতে, ওই পিছনে। সবাইকে ধন্যবাদ। সবাই বলছে না আমরা ভোট চাইতে আসছি, এটা তো আপনারা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন, তাই না? আসছি ভোট চাইতে। আস্তে আস্তে মনে হচ্ছিল আমার সাথে আপনাদের মনের একটা মিল আছে। মিলটা কি জানেন? মনের মিলটা হলো আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আমি ধানের শীষে একটা ভোট দেব সবার আগে, যে আপনারাও ধানের শীষেই ভোট দেবেন। মিলের জায়গাটা এইটা, তাই না? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো মনে 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 আমাদের মিলের জায়গাটা হলো আমি একটা ধানের শীষে ভোট দেব, আপনিও ধানের শীষে একটা ভোট দেবেন, তাই না? ঠিক কিনা? আমার মিলের জায়গাটা ঠিক আছে? আমার গড় মিলের একটা জায়গা আছে, কিন্তু আপনার সাথে আমার মিলছে না। আমি ভোটে দাঁড়াইছি, আমি ভোটে দাঁড়াচ্ছি, ভোট দেব একটা, আবার আমি চাচ্ছি যে ধানের শীষই জিতুক, তাই না? আপনিও চাচ্ছেন ধানের শীষ জিতুক, কিন্তু অমিলের জায়গাটা হলো আমি ভোট চেয়ে বেড়াচ্ছি, আপনারা কিন্তু ভোট চেয়ে বেড়াচ্ছেন না কেউ। আপনারা চাচ্ছেন? কে কে চাচ্ছেন দেখি? সবাই ভোট চাচ্ছেন, বাহ, গুড, ভেরি গুড, ধন্যবাদ, খুশি হলাম। তাহলে আমিও ভোট চাচ্ছি, আপনিও ভোট চাচ্ছেন, আমিও ধানের শীষে ভোট দেবো, আপনিও ধানের শীষে ভোট দেবেন। আমিও চাই ধানের শীষ বিপুল ভোটে বিজয় হোক, আপনিও তাই চান, তাই না? আপনারা আমার অন্তরের আত্মার আত্মীয় হয়ে গেলেন। এখন কথা হলো, ভোট চাইতে গেলে তো জনগণের কাছে কিছু কথা বলতে হয়। আমরা কি বলছি? আমরা সব জায়গার শৈলকুপা থানার 289টা গ্রামের 117টা ভোট কেন্দ্র, আমরা 117টা ভোট কেন্দ্রে আপনাদের মতো করে এরকম কথা বলছি, মিটিং করছি, এরকম এত লোকজন হচ্ছে। সেখানে যে আমরা প্রথমে আপনাদের স্থানীয় যে দাবি দাওয়াগুলো আছে
যার যার এলাকায় সেইগুলো নিয়ে কথা বলছি। এর আগে এখানে এসে বলেছিলাম এই বিদ্যালয়ের মাঠটা এত বড়, এখানে একটা মিনি স্টেডিয়াম হওয়া প্রয়োজন। এটা আমি বলে গেছি এবং এটা আমি ভবিষ্যতে এটা করার আমার পরিকল্পনার মধ্যে রেখেছি। এখানে একটা শিব মন্দির আছে, সার্বজনীন শিব মন্দির এবং মঠ, এটা একটু জরাজীর্ণ অবস্থায় আছে, এটা সংস্কার প্রয়োজন, তাই না? ঠিক বলছি? আপনারা কিন্তু কেউ বলে দেননি, আমি কাকার কাছ থেকে শুনে বলছি, আমি নিজে জেনে নিচ্ছি, তাই না? আমরা এটা দেখব। এখানে একটা মাদ্রাসা আছে, আমার যতদূর মনে পড়ছে আমি অলরেডি এমপিও ভুক্তির জন্য সরকারকে দিয়ে দিয়েছি। যদি এ কারণে এইবার নাও হয়, এই মাদ্রাসা অদূর ভবিষ্যতে, 30 বছর ধরে এমপিও ভুক্ত হয়নি, কিন্তু অদূর ভবিষ্যতে এটা এমপিও ভুক্ত হবে ইনশাল্লাহ, এটা আমরা দেখব। এখানে বালাপাড়ার থেকে বালাপাড়ার ফুলরির লোকজন আসা যাওয়ার জন্য একটা ব্রিজ আছে, এটা একটু দেরি হতে পারে, কারণ এর থেকেও গুরুত্বপূর্ণ কয়েকটা ব্রিজ মানে প্রয়োজন। এটাও প্রয়োজন না তা বলছি না, একটু দেরি হতে পারে, তবে আমাদের কর্মসূচির মধ্যে এটা থাকবে। ফুলরি ইলাহি মণ্ডলের বাড়ির সামনে থেকে ওয়াবদা পর্যন্ত রাস্তা পাকাকরণের জন্য দাবি, তাই তো? এটা এতদিন কেন হয়নি? ধরেন এই যে পাঞ্জু বিশ্বাসকে আর হামিদুল সাহেবকে, এই ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, এটা তাদের দায়িত্ব ছিল এতদিন আমাকে দিয়ে এটা করায় নেওয়া। কয়টা করাইছেন এই রাস্তা? এই ইউনিয়নে কয়টা রাস্তা? এই ইউনিয়নে এতগুলো রাস্তা করেছি, উনি গুনতেও পারেননি। এবং এই রাস্তাটা আমাদের যশোর প্রজেক্টে অলরেডি ঢুকিয়ে দিয়েছি, খুব দ্রুত এটা হবে বলে আমরা আশা করছি। তো আমরা যখন ভোট চাইতে যাচ্ছি, আপনারাও যখন ভোট চাইতে যাবেন, তখন বলতে পারবেন যে আমাদের ক্যান্ডিডেট ভোট করতে আসার আগেই কাজ করে দিয়ে আসছে। এই বর্তমান সময়ে শৈলকুপা থানায় 71টি রাস্তার কাজ হচ্ছে। আমরা টিটিসি করেছি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, 85 কোটি টাকা বরাদ্দ হয়েছে, শৈলকুপার মধ্যে এক জায়গায় টিটিসি করছি। আমরা আমাদের উন্নয়নের যে ধারা, সেই ধারাটা বহাল রাখার জন্যই আমাদেরকে ভোট দেওয়া উচিত, এ কথা বলতে পারবেন না? দ্বিতীয়ত হলো আমরা শান্তি আর শান্তি চাচ্ছি। এই শৈলকুপার একটা বদনাম আছে সারা বাংলাদেশে, যে শৈলকুপা হলো সন্ত্রাসীদের জায়গা, সন্ত্রাসের জনপদ শৈলকুপা। শৈলকুপা রক্তপাত হয়, শৈলকুপা রক্তাক্ত জনপদ, এরকম একটা বদনাম আছে না? প্রতি বছর ঈদ হলে কি হয়? কোনো না কোনো গ্রামে কাজী হয়, মারামারি তো সফট ল্যাঙ্গুয়েজ, কাজী হয় না? কোনো না কোনো গ্রামের মা বোনেরা আহত হয়, ভাইয়েরা আহত হয়, মায়ের বুক খালি হয়, খুন খারাপি হয়, তাই না? আমরা গত 17 মাসে শৈলকুপাতে 3টা ঈদ পেয়েছি। আলহামদুলিল্লাহ, কোনো ঈদে কোনো গ্রামে একটিও কাজে হয়নি, একটিও মার্ডার হয়নি, কোনো মা বোনের মায়ের বুক খালি হতে দেয়নি। আপনাদের এই শান্তির শৈলকুপা দেওয়ার জন্য আমার ডাইনে বায়ে বিএনপির যে সমস্ত নেতারা বসে আছেন, তারা নির্ঘুম রাত কাটাইছেন। আপনারা যখন ঈদের আনন্দ করবেন, আপনারা যখন ঈদের আগের দিন কেনাকাটা নিয়ে ব্যস্ত, বাজার সদাই নিয়ে ব্যস্ত, শান্তি করে যখন ঘুমাতে যাচ্ছেন, পরের দিন ঈদে কী করবেন পরিকল্পনা করে নিয়ে, আমরা তখন নির্ঘুম রাত কাটিয়েছি, সারা রাত জেগে থেকেছি ঈদের আগের দিন। যদি শুনেছি ফুলরি গ্রামে মারামারি হওয়ার সম্ভাবনা আছে,
রাত 3টার সময় পাঞ্জু বিশ্বাসকে টেনে তুলছি, তুলে বলা হয়েছে যে ফুলরি যাবেন, ওখানে যদি ফজলু মেম্বার, রাজা মণ্ডল বা অন্যরা কেউ মারামারি করার চেষ্টা করে ওদেরকে আবেগে পুলিশে ধরাবেন, তারপরে অন্য কথা বুঝবো। আমরা এইভাবে সমস্ত জায়গায় এই মারামারি বন্ধ করেছি, আমরা মিথ্যা মামলা করানো বন্ধ করেছি। আগে এখানে প্রচুর মিথ্যা মামলা হতো, কেউ জানুক না জানুক যাচ্ছে তার একটা অস্ত্র দিয়ে চালান দিয়ে দিচ্ছে, তাই না? ফজলু মেম্বার কয়েকবার মিথ্যা মামলায় আক্রান্ত হয়ে জেলখানায় গেছে। এরকম এখানে রাজা মণ্ডল সহজ সরল ভদ্রলোক মানুষ, আমাদের কালাম, আমাদের এখানে যতগুলো নেতা আছে মিথ্যা মামলায় ভুগছেন। আমরা প্রতিশোধ নিইনি, আমরা প্রতিশোধের রাজনীতি করব না, প্রতিহিংসার রাজনীতি করব না, রক্তপাতের রাজনীতি করব না, সন্ত্রাসের রাজনীতি করব না। যে কারণে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলাতে মারপিট হয়েছে, হামলা মামলা সব হয়েছে। শুল্কবা হয়েছে? এখানে কারোর বিরুদ্ধে একটা মামলা হয়েছে? কারোর বাড়িতে হামলা হয়েছে? আমরা সর্বোচ্চভাবে এইটা ঠেকানোর চেষ্টা করছি, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। সুতরাং এই কথা বলেও তো ভোট চাওয়া যায় না? চাইতে পারবেন যে এই ক্যান্ডিডেট পাশ করলে শুল্ক পাই, শান্তি বজায় থাকবে। মারামারি করলে তো কারোর লাভ নাই। আসলে মারামারি করলে এক পক্ষ মার খাবে, আহত হবে, মারা যাবে, খুন হবে, হাসপাতালে যাবে, জমি জাতি বিক্রি করে, ধান চাল বিক্রি করে হাসপাতালের খরচ মেটাতে হবে। আর এক পক্ষ মারিয়ে দিয়ে থানায় যাবে, কোর্ট কাছারিতে যাবে, সিকি নেতা, পাতি নেতা, উপনেতার পিছনে টাকা খরচ করবেন, থানায় টাকা খরচ করবেন, কোর্টে যাবেন। আমাদের মতো কোর্ট পড়া উকিলরা বছরের পর বছর আপনাদের চুষে খাবে, তাই না? মানুষের কোনো লাভ হয় না। তাই শান্তির পথে আমরা হাঁটছি। এবার আসেন, আমরা জাতীয়ভাবে কি কি কর্মসূচি নিয়েছি এবার ক্ষমতায় গেলে। আমাদের কর্মসূচির প্রথমটা হলো, আপনাদের বাড়ির পাশে মসজিদ আছে না, মন্দির আছে না? মসজিদে ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মন্দিরে পুরোহিত আছেন, সেবায়েত আছেন, সেবক বলে না, সেবক আছেন। ওনারা কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্মানই পান না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের যতগুলো মসজিদ মন্দির আছে তার ইমাম বা পুরোহিত, মুয়াজ্জিন বা সেবক, তাদের সবাইকে রাষ্ট্রীয় ভাতা দেব। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। আমাদের দ্বিতীয় নির্বাচনী অঙ্গীকার অনেকগুলো আছে, 30-31টা, বড় দাগে বলছি। আমরা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনব। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছাত্ররা যাতে শিক্ষামুখী হয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা যাতে শিক্ষায় মনোনিবেশ করে, সেদিকে আমরা নজর দেব। আপনারা এখানে মা বোনেরা যারা আছেন, বাবারা আছেন, চাচারা আছেন, আপনার সন্তানকে যখন বিদ্যালয়ে পাঠাচ্ছেন বা কলেজে পাঠাচ্ছেন, আপনার মনের মধ্যে দুরু দুরু করে আপনার সন্তানটা নেশার দিকে যাতে না যায়, তাই না? ফেনসিডিল না ধরে, সিগারেট না ধরে, আপনার সন্তানটা সন্ত্রাসের দিকে যাতে না যায়, এরকম একটা দুরু দুরু বুকে নিয়ে বাড়িতে অপেক্ষা করেন। আমরা বলছি, আমরা ক্ষমতায় গেলে এই পরিস্থিতির অবসান ঘটানোর জন্য পরিকল্পনা নিয়েছি। শিক্ষাঙ্গনে লেখাপড়া হবে, খেলাধুলা হবে, সাংস্কৃতিক চর্চা হবে, নামাজ কালাম হবে, পূজা অর্চনা হবে,
নেশার কোনো জায়গা, মাদকের কোনো জায়গা শিক্ষাঙ্গনে হবে না। সমাজ থেকে মাদক আমরা শিকড় ধরে উপড়ে ফেলে দিতে চাই। সন্ত্রাস আমরা শিকড় ধরে উপড়ে ফেলে দিতে চাই। এটা আমাদের পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের সবচেয়ে বড় দুইটা পরিকল্পনার কথা বলে আমি কথা শেষ করব। সবচেয়ে বড় দুইটা পরিকল্পনার মধ্যে একটা হলো কৃষককে নিয়ে। আমরা চিন্তা করেছি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা করে থাকে আমার দেশের কৃষি নির্ভর অর্থনীতির কারণে, তাই না? আপনারা যদি এক বছর ফসল না ফলান, কৃষকরা সারা বাংলাদেশের কৃষকরা এক বছর যদি ফসল না ফলান, তাহলে আমাদের মতো সুটকোট পরা ভদ্রলোকরা না খেয়ে মারা যাবে। এই কৃষকরা কি হাড় ভাঙা পরিশ্রম করেন, রোদে বৃষ্টিতে কায়িক পরিশ্রম করছেন। পরিশ্রম করে ধরেন বছরে 1 বিঘা জমিতে সে 20 মণ ধান ফলাচ্ছে। বছর শেষে যখন সে খাতা খুলছে, হিসাব করে দেখছে যে এই 20 মণ ধানের দাম 20,000 টাকা, তাই না? কম বেশি হবে কিছু। হিসাব করে দেখছে তার সারের দাম, জনের দাম, কীটনাশকের দাম, পানির দাম, বীজের দাম, নিজের বইয়ের পরিশ্রম আর নিজের পরিশ্রমের দাম তো ধরেনি না। এইগুলো করে দেখায় কৃষকের হাত শূন্য। যে কৃষক নিরন্ন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয়, দিন শেষে সেই কৃষক থাকে শূন্য হাতে। আমরা মনে করছি যে কৃষক বাংলাদেশের অর্থনীতি জাগিয়ে রেখেছে, তার হাত শূন্য থাকছে। তাকে মাসে 2500 টাকার আমরা একটা কৃষি কার্ড দেব, যে কৃষি কার্ডের বিপরীতে প্রতি মাসে একজন কৃষক 2500 টাকা ভর্তুকি পাবে। তার অর্থ হলো বছর শেষে সে 30,000 টাকা ভর্তুকি পাবে সরকার থেকে। এবার আসেন নারীদের জন্য। আমাদের স্বপ্নের কেন্দ্রবিন্দুতে নারীরা, আমাদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারীরা, আমাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে নারীরা আছেন। আমরা নারীদের নিয়ে যে সমস্ত পরিকল্পনা করেছি, অতীতেও করা হয়েছে। বেগম খালেদা জিয়া নারীদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে গেছেন না? আমরা এবার চিন্তা করেছি, এবার বিএনপি ক্ষমতায় যাওয়ার পর নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড ইস্যু করব, এই কালারের। এখন বলবেন ফ্যামিলি কার্ড দিয়ে কি শরবতগুলাই খাবো, কি হবে, লাভ কি, তাই না? এই প্রশ্ন মনে আসছে না? প্রত্যেক ঘরে ঘরে বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত, বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, বাংলাদেশের হিন্দু থেকে মুসলমান পর্যন্ত, খ্রিস্টান থেকে বৌদ্ধ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে গৃহিণীতে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার বিনিময়ে বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের প্রত্যেক গৃহিণী প্রতি মাসে 2500 টাকা করে বেতন পাবেন। এখন বলবেন আমি তো চাকরি করি না, আমারে কেন বেতন দেবেন, তাই না? আপনি তো চাকরি করেন না। আপনি যে চাকরি করেন, বাংলাদেশের প্রতিটা গৃহিণী যে চাকরি করে, সেই চাকরি অন্য কেউ করে না। আপনারা প্রত্যেকেই নিজের গৃহ ঠিক রাখেন, আপনারা প্রত্যেকে নিজের সংসার ঠিক রাখেন বলেই আজকে বাংলাদেশ সুস্থ আছে, ভালো আছে। আমরা হিসাব করে দেখেছি, একটা সংসারের একজন গৃহিণী প্রতিদিন সবার আগে ঘুম থেকে উঠছেন, হাঁস মুরগি ছাড়ছেন, নামাজ কালাম পড়ছেন, হাঁস মুরগি ছাড়ছেন, উঠান টুঠান, নামাজ কালাম তো নিজের জন্য পড়েন, সংসারের জন্য যা করছেন, ঘুম থেকে উঠে প্রথমে বিছানা, বারান্দা, ঘর ঝাড়ু দিচ্ছেন, থালা বাসন মাজছেন,
হাঁস মুরগি দেখছেন, গরু ছাগল দেখছেন, খড়ি দেখছেন, রান্না করছেন, স্বামী সন্তানকে খাইয়ে কাজে পাঠাচ্ছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন। তারপরে শুরু হয় দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যে আপনারা কি করছেন, ধান ঝাড়ছেন, ধান ভাড়ছেন, খোলা ঝাড়ু দিচ্ছেন, খড়ি গুছাচ্ছেন, গরু ছাগল দেখছেন, খাবার দিচ্ছেন, দুপুরে রান্না করছেন, বিকালবেলা গোসল করতে যাওয়ার সময় এক গাদা কাপড় নিয়ে যাচ্ছেন ধুয়ে দেওয়ার জন্য। তারপর সন্ধ্যায় সে রান্না করে স্বামী সন্তানের জন্য অপেক্ষা করছেন, কখন আসবে খেতে দেবেন। আর স্বামী সন্তান তো দুপুরের পরে কাজটা শেষ করে এসে পটের বাবু সেজে কোথায় যায়, ফুলরি বাজারে চায়ের দোকানে বসে দেশ জাতি উদ্ধার করে, তাই না? এরপর বাসায় ফেরার পর তাদের খাওয়ায় দাওয়ায় সবার শেষে আপনি খেতে বসছেন। মাছের ভালো টুকরাটা নিজের জন্য রাখেন না, মাংসের ভালো টুকরাটা কখনো আপনার জন্য আপনার কপালে জোটে না, কারণ আপনি গৃহিণী। আপনার দায়িত্ব স্যাক্রিফাইস করা, আপনার দায়িত্ব অন্যের জন্য করা, স্বামী সংসারের জন্য করা, কি তাই তো? বিনিময়ে কি পান? কি পান? লাঠি ঝাঁটা। এই মতিন, তোমার কিন্তু খবর আছে, আমি কিন্তু দেখব। বিনিময়ে, হ্যাঁ জি, বিনিময়ে পান আর একটা বদনাম। আমি যদি আপনার স্বামীকে জিজ্ঞাসা করি যে ভাবি কি করেন, কিংবা দাদা বৌদি কি করে, উত্তর দেবে কি জানেন? ভাই কিছু তো করে না, বাড়ি থাকে, খায় আর ঘুমায়, তাই না? অথচ আপনি দিন থেকে রাত, সবার আগের থেকে সবার পরে হাড় ভাঙা পরিশ্রম করছেন। এই পরিশ্রম করছেন বলে আমার রাষ্ট্র ব্যবস্থা ঠিক আছে, এই পরিশ্রম করছেন বলে আমার সরকার ব্যবস্থা ঠিক থাকে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সম্মানে এবার ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রত্যেকটা গৃহিণীকে আমরা মাসে 2500 করে টাকা দেব। খুশি হয়েছেন? হাতে তালি তো নাই, খুশি হইলে তো হাতে তালি জোরে আসার কথা। পাবেন। আমরা যখন কথা বলি, আমরা যখন কথা দেই একবারের জন্য বিশ্বাস করে দেখেন, আমরা কথা রক্ষা করি। আমরা এখানে ভোট চাইতে আসার আগেই রাস্তাঘাটের কাজ শুরু করে এসেছি। আমরা আমাদের কাজ আমাদের মতো করে পরিকল্পিতভাবে আগাচ্ছি। তবে এই 2500 মাসে করে পাচ্ছেন। আপনার স্বামী যদি 2500 পায় কৃষক হিসাবে, আপনি যদি 2500 পান গৃহিণী হিসাবে, কত হলো? 5000 মাসে। বছরে কত হয়? 60,000, তাই তো? এই 60,000 টাকা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের কিছু দাবি আছে, আমরা কিছু চাই। কি চাই বলেন? কি চাই? ভোট? না না, এই টাকাটা যখন দেওয়া হবে তখন সামনে আমার ভোট থাকবে না। আমরা যেটা চাই, আমরা একটা নির্দেশিকা দেব। আমরা বলবো এই 60,000 টাকা দিয়ে প্রথম বছরে আপনি 50, 60টা, 20টা বা 100টা মুরগি কেনেন, আপনারা 10টা ছাগলের বাচ্চা কেনেন, 2টা গরুর বাছুর কেনেন, কিনে 1 বছর পালেন। আমাদের হিসাব বলছে এই 60,000 টাকা 1 বছর পরে 3 লাখ টাকা হয়ে আপনার ঘরে ফিরে আসবে। দ্বিতীয় বছর 3 লাখ টাকার সাথে আরও 60,000 টাকা পাবেন তো? দ্বিতীয় বছর 3,60,000 টাকা ইনভেস্ট করলে আমাদের হিসাব বলছে তৃতীয় বছরে আপনার ঘরে 10 লাখ টাকা হয়ে ফিরবে। বুঝাতে পারছি? প্রতি বছর এটা আপনারা কন্টিনিউ করবেন।
আপনারা বলবেন আপনাদের লাভ কি? আমরা লাভ ছাড়া তো কোনো কাজ করি না, কেউই করে না। আমাদের লাভ হলো, প্রথম লাভ যেটা, বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে যখন আপনি 5 বছর পরে 25, 30, 35 লাখ টাকার মালিক হবেন প্রত্যেক ঘরে ঘরে, তাহলে রাষ্ট্র বড় লোক হয়ে উঠবে, তাই না? এটা আমার প্রথম লাভ। আমার দ্বিতীয় লাভ হলো, এই যে গরু ছাগল পালবেন, হাঁস মুরগি পালবেন, ডিম দেবে, দুধ দেবে, মাংস দেবে, তাই না? এইটা আমার বাজারে যখন যাবে, প্রত্যেক ঘরে ঘরে যখন এটা উৎপাদন হবে, তখন আমার দেশে মাছ, মাংস, ডিম, দুধের দাম কমবে। আমার দেশের অন্যান্য মানুষ সেখানে কম দামে পাবেন, উপকৃত হবে। এটা হলো আমার দ্বিতীয় লাভ। তৃতীয় লাভ হলো, এইটা যে মুহূর্তে অতিমাত্রায় আমরা উৎপাদন করতে পারবো, আমার বাইরের থেকে, বিদেশ থেকে যে ডলার দিয়ে কিনে আনতে হয়, ওইটা আর লাগবে না। আমার ডলার সাশ্রয় হবে, আমার বাংলাদেশের ডলার অন্য দেশে চলে যাবে না। আবার যদি আরও বেশি উৎপাদন করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? বাংলাদেশের থেকে এটা বিদেশে বিক্রি করে টাকা আনতে পারবো। এটা আমার তৃতীয় লাভ। আমার চতুর্থ লাভটা হলো, আপনার আমার যৌথ লাভ। আপনার ঘরে যখন সফলতা আসবে, আপনি যখন স্বাচ্ছন্দ্য হবেন, অর্থনৈতিকভাবে আপনি যখন একটু বড়লোক হবেন, আপনার মনে হবে আমার সন্তানটাকে একটা ভালো শিক্ষা দেই, ভালো একজন শিক্ষক নিয়োগ দেই, ভালো একটা বিদ্যালয়ে পড়াই, ভালো একজন শিক্ষক নিয়োগ দিয়ে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, ভালো একজন শিক্ষক তৈরি করি, ভালো একজন উকিল তৈরি করি। কিছু না হলে স্বপ্ন দেখেই অন্তত পক্ষে একজন অ্যাটর্নি জেনারেল হয়ে যাক, তাই না? আমরা এরকম একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আপনাদের ভিতর থেকে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস কর্মকর্তা, আর্মি অফিসার, সাংবাদিক, ভালো শিক্ষক, ভালো মানুষ বের হয়ে আসবে, ভালো আইনজীবী বের হয়ে আসবে। তখন আমার বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবে। এই স্বপ্নের পরিকল্পনা নিয়ে আমরা হেঁটে চলেছি। সেই কারণে ভোট চাইতে যে ভোটারদেরকে এই কথাগুলো আপনারা বুঝাবেন। পারবেন? কে কে পারবেন? কে কে পারবেন? আলহামদুলিল্লাহ। তবে ভোট চাইতে গেলে 2টা নিষেধ আমাদের আছে। প্রথম নিষেধাজ্ঞা হলো, কোনো ভোটারের সাথে খারাপ আচরণ করবেন না, কোনো ভোটারকে ভয় ভীতি দেখাবেন না, কোনো ভোটারকে জোর জবরদস্তি করবেন না, তাদের বোঝানোর চেষ্টা করেন এই কথাগুলো বলে। আমরা সন্ত্রাস করে এমপি হতে চাই না, সন্ত্রাসীদের এমপি হতে চাই না, চুরি করে এমপি হতে চাই না, চোরদের এমপি হতে চাই না, নিশিরাতের ভোটের এমপি হতে চাই না। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করছি না। সেই কারণে ভালোবেসে মানুষের ভোটটা আদায় করবেন। দ্বিতীয়ত হলো, ভোট চাইতে যে বিশেষ করে মা বোনেরা সতর্ক থাকবেন, নিজে সতর্ক হবেন, অন্যদের সতর্ক করবেন। জামাতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি দৌড়াচ্ছেন, যে ইসলামের নামে তালিম দেওয়ার চেষ্টা করছেন। এক্স্যাক্টলি ইসলামের নামে তালিম দেওয়ার চেষ্টা করছেন। প্রথমে এ কথা সে কথা কুকথা বলে, তারপরে পকেট থেকে, ঝুলা থেকে একটা কোরআন শরীফ বের করে হাত ছোঁয়াচ্ছেন, ছোঁয়ায় বলছেন দাঁড়িপাল্লায় একটা ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতের টিকিট বিক্রি করছেন। নাউজুবিল্লাহ মিন জালেক। চাষি আলো বলছি, শুনলে আপনাদেরও মনে হবে যে এরা কি, এই যে জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে এটা আল্লাহর সাথে শিরক করা হয়।
আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের বিশ্বাসটা কি? যে কে বেহেশতে যাবে কে দোজখে যাবে সেটা নির্ধারণ করবেন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে একমাত্র আল্লাহ পাক। আর কেউ পারবে? আর কেউ পারবে? পারবে না। আর দাঁড়িপাল্লায় ভোট দিলে ও বেহেশতের কথা বলছে, তাহলে আল্লাহর সাথে শিরক করা হলো না? যে কাজ আল্লাহর সেই কাজও করে বেড়াচ্ছে। এইটা আল্লাহর সাথে সবচেয়ে বড় গুনাহ, শিরক করা সবচেয়ে বড় গুনাহ, ওরা এটা করে বেড়াচ্ছে। আরও আছে, চাচি একটা কথা বললেন না, নামাজ কালাম, তাহলে কি হবে? ওদের এক এমপি ক্যান্ডিডেট ঝালুকাঠিতে এরকম বক্তৃতা দিতে বলছে, কেউ যদি বিড়িতে একটা সুখ টান দিতে দিতে দাঁড়িপাল্লায় একটা ভোট দেয় তাহলে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি বিড়িতে সুখ টান দিতে দিতে দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে কারোর তো নামাজ পড়ার দরকার নাই, হজ করার দরকার নাই, জাকাত করার দরকার নাই, রোজা করার দরকার নাই। আছে? 5 বছর সব চোখ কান বুঝে অকাম কুকাম করে বেড়াবেন, 5 বছর পরে যে দাঁড়িয়ে একটা সিগারেট কিনবেন, 20 টাকা দিয়ে এক প্যাকেট বিড়ি কিনবেন, 20 টাকার বিড়ি সারাদিন খাবেন, ভোট দিতে যাওয়ার সময় ওইটা নিয়ে একটা সিল মারবেন, তাহলে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার মা বোনরা তো বিড়ি সিগারেট খায় না, তাহলে তাদের কি হবে? তাদের কি হবে বলেন? তাহলে কি তাদের কোনো গুনাহ মাফ হবে না? এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ভণ্ডামি করছে, এরা প্রতারণা করছে। আমরা তাই বলছি, এই প্রতারক এবং ভণ্ডদের থেকে নিজেরা সাবধান হবেন, অন্যদের সাবধান করবেন ভোট চাইতে যে। ঠিক আছে? এবার মা বোনদের কাছে আমি একটা জিনিস চাইব, দেবেন? কি চাবো বলেন? ভোট তো দিয়েই দিয়েছেন, আগেই হাত তুলে বলছেন ধানের শীষে ভোট দেবেন, স্লোগান দিয়েছেন। এখন যেটা চাবো সেটা হলো, বছরের 364 দিন তো স্বামীরকে আগে রান্না করে খাওয়াইয়ে বাইরে পাঠান। আজকে যায় নোটিশ দিয়ে দেবেন, 12 তারিখ সকালের বাসায় রান্না হবে না, আপনার হাত ধরে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। আগে ভোটটা দিয়ে এসে, ধানের শীষে ভোটটা দিয়ে এসে তারপরে এসে রান্না করে খাওয়াবো। এটা পারবেন? কে কে পারবেন? সবাই পারবেন? কারো কারো হাত ওঠেনি, সবাইখানে পিছনে হাত ওঠেনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুপু ভালো থাকবেন, চাচি ভালো থাকবেন, ফুপু ভালো থাকবেন, আপনারা ভালো থাকেন। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, একসাথে বলি সবাই, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।